কোনো পাতানো নির্বাচন নয়, এবারে নির্বাচন হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচন কমিশনের মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। এছাড়া নির্বাচন কমিশনের বুথ পরিদর্শনে আসেন ইউরোপীয় ইউনিয়নের 2 সদস্যের প্রতিনিধি। এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন প্রার্থীরা। আরও জানাচ্ছেন মিফতাকালী। চতুর্থ দিনের মতো আগারগাঁওয়ের নির্বাচন ভবন প্রাঙ্গণে জাতীয় নির্বাচনের প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের কার্যক্রম। প্রতিদিনের মতো 10টি বুথের মাধ্যমে সারা দেশ থেকে আপিল জমা দিতে আসেন প্রার্থীরা। আপিল জমা দিয়ে 100% জনমত, লেভেল প্লেইং ফিল্ড সহ সার্বিক বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন প্রার্থীরা। ছোটখাটো ক্লারিক্যাল মিস্টেকের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমাদের 43 জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আমি 2টি আসনে মনোনয়ন জমা দিয়েছি, একটি নারায়ণগঞ্জ 2 আর একটি ঢাকা 10। 2টি আসনই আমার ক্রেডিট কার্ডের ঋণ খেলাপির দায়ে বাতিল করেছে, যেই ঋণটি আমার অজানা ছিল। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার চর্চা হবে, একটা লেভেল প্লেইং ফিল্ড পাবো আমি বা আমরা ফ্রি ফেয়ার ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশন হবে, কিন্তু বর্তমান আমি একজন প্রার্থী হিসাবে এটার কোনোটাই দেখতেছি না। একটা সুন্দর নির্বাচন যেন আমাদের নির্বাচন কমিশন আমাদেরকে উপহার দিতে পারে, যেটার মাধ্যমে দেশের মানুষের কল্যাণ হবে। দুপুরের পর নির্বাচন কমিশনে বুথ পরিদর্শনে আসেন ইউরোপীয় ইউনিয়নের 2 সদস্যের প্রতিনিধি দল। এদিকে সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আপিল কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বলেন, আর কোনো পাতানো নির্বাচন নয়, এবারের নির্বাচন হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না। আপিলের এই কার্যক্রম চলবে শুক্রবার পর্যন্ত। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে নিয়োগ পাওয়া ডিসিরা নির্বাচন অনুষ্ঠানের জন্য যোগ্য ও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, যদি কোনো বিচ্যুতি দেখা যায় সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে চলছে আপিল কার্যক্রম। এমন সময়ে মাঠ প্রশাসনের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ এনে তাদের সরানোর দাবি জানিয়েছেন একটি রাজনৈতিক দল। বিষয়টি নিয়ে কথা হয় মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সাথে। তিনি জানান, দাবির বিষয়ে নির্বাচন কমিশন যদি কনভেস্ট হয় এবং তারা যদি মনে করেন রদবদল প্রয়োজন, তখন বিবেচনা করা হবে। আমরা রদবদলের কথা তো বলছি না, তবে নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে হ্যাঁ রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন, তখন আমরা সেটা বিবেচনা করব, সেইভাবে ব্যবস্থা নেব। কারণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বা অভিমতের এখন অনেক বেশি মূল্য, সেটা আমরা অনার করার চেষ্টা করব। তারা কনভিন্সড হোক আগে। নির্বাচনের আগে নিয়োগ পাওয়া জেলা প্রশাসকরা নির্বাচনের জন্য যোগ্য ও প্রস্তুত বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। অভিজ্ঞতা তো সকলে নিয়ে আসে না, অভিজ্ঞতা তো তৈরি হয়। অভিজ্ঞতার অবস্থায় পড়লে অভিজ্ঞতা তৈরি হয়, এবং তারা যদি সঠিক পথে চলতে পারবেন, যদি এটা আমরা নিশ্চিত করতে পারি, এবং তাদের যদি মনোভাব সঠিক থাকে, তাহলে তারা সফল হবেন, 100% সফল হবেন ইনশাআল্লাহ। আর যেখানে যদি আমরা যদি কোনো বিচ্যুতি দেখতে পাই, তখন আমরা সেভাবে ব্যবস্থা নেব। কিন্তু ঢালাওভাবে তো কিছু না, আমরা সাধারণভাবে মনে করছি যে তারা প্রস্তুত আছেন, যোগ্য আছেন। তবে কারোর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে প্রত্যেকটি কেসের মেরিটের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ডক্টর শেখ আব্দুর রশিদ। যদি কোনো স্পেসিফিক ইনস্ট্যান্স পাওয়া যায় যে না, কোথাও ম্যাটেরিয়ালি কোনো সমস্যা হচ্ছে, আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে সেটা বিবেচনা করবো ইনশাআল্লাহ। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে 4 থেকে 5 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সকালে তেজগাঁও থানায় হত্যা মামলাটি করেন নিহত মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম। এই হত্যার বিচারের দাবি করে তিনি বলেন, সিসিটিভির ফুটেজ রয়েছে, এসব দেখে আইনশৃঙ্খলা বাহিনী জরুরি পদক্ষেপ নেবে। বুধবার রাত 8:15টার দিকে বাড়ি ফেরার পথে মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। একটা কফি বানায় দাও,
আমি নামাজ পড়ে বের হয়ে যাব, ওই লাস্ট ওইটাই। ফোনে খুব একটা কোথায় আছে, কি করতেছে বা কার সাথে আছে এই জিনিসগুলো বলতো না। প্রয়োজনীয় কথা ছাড়া বা ফ্যামিলির কোনো দরকার ছাড়া, এছাড়া বাইরের অন্য কোনো কথা মানে ফোনে বলতো না। এই ঘটনা তো ঘটতেই আছে, আগেও ঘটছে, এখনো ঘটতেছে, ইন ফিউচারেও হয়তো বা হবে। তো এগুলো আর সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো অনেক ফ্যামিলি এরকম হয়ে যাবে। এদিকে স্বেচ্ছাসেবক নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে জানিয়ে জেএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার তালিবুর রহমান জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে, তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানানো যাবে। আমরা ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, সেটা বিশ্লেষণ করেছি এবং ঘটনায় যারা জড়িত সম্ভাব্য তাদেরকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা দেখছি, তারপরেও এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ জড়িত আছে কিনা বা কারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতেই রাজধানীতে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে। দুষ্কৃতিকারীদের কঠোর হস্তের দমনের বিকল্প নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নইলে ওত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা মাথা চাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মুসাব্বিরকে হত্যা করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। বিএনপি মহাসচিব শোক বিবৃতিতে দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সঙ্গে নিহতের রুহের মাগফিরাত কামনা সহ শোকার্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জানান। ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, দেশের উত্তরাঞ্চল ভ্রমণের মধ্য দিয়ে পথে পথে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া চাইবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জিয়ারত করা, এটা জাতির প্রত্যাশা। গণঅভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যেই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই, এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি এবং সবাইকে অনুরোধ করব যেন 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের মর্যাদাকে আমরা প্রশ্নবিদ্ধ না করি। সালাউদ্দিন বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণিত হয় ফেসিবাদের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পতিত ফেসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ, গণতন্ত্রে তারা ফিরবেই। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে শনিবার বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করা হয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। যুব, ক্রীড়া এবং আইন বিচারক সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আইন মন্ত্রণালয় জুলাই যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ফেসবুকে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি শিরোনামে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল, অবশ্যই তাদের দায় মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যেই প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল, সেজন্য তাদের দায় মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে। 6 দফা দাবিতে
অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি ও সরবরাহ বন্ধের পর সন্ধ্যা থেকে আবার তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এর আগে এলপি গ্যাসের ভ্যাট ও আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত জানায় সরকার। এদিকে গেল কিছুদিন থেকেই খুচরা পর্যায়ে কোনো দোকানেই মিলছে না সিলিন্ডার। রেস্টুরেন্টগুলো বিকল্প উপায়ে রান্নার কাজ চালু রাখলেও অনেক বাসাবাড়িতে জ্বলছে না চুলা। এতে এক প্রকার জিম্মি হয়ে পড়েছেন ভোক্তারা। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মধ্যেই হঠাৎ করে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখে ব্যবসায়ীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন ভোক্তারা। এদিকে গেল কয়েকদিন থেকেই খুচরা পর্যায়ে কোনো দোকানে মিলছে না সিলিন্ডার। হঠাৎ সিলিন্ডার সরবরাহ বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ ভোক্তারা। গ্যাস না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। চার দোকান আরে কোনো রকমের চা দোকানদারে হইতেছে না, বন্ধ করতেছে, আসতেছে যাইতেছে, গ্যাস টোটালে পাইতেছে না। গ্যাস নাই, দোকান বন্ধ, আর গ্যাস কবে আসবে কোনো শিওর নাই। দাম বাড়ছে, দাম বাড়ায় বিক্রি করবে, কিন্তু দোকান বন্ধ করলো কেন, উৎপাদন বন্ধ করলো কেন? সমাধান তো এটা সরকার দেখতে হবে। সরকার যদি দেখে তাহলে আমাদের বাজারটা নিয়ন্ত্রণে আসবে, আর সরকার যদি না করে তো নিয়ন্ত্রণ আসবে না। রেস্টুরেন্টে বিকল্প উপায়ে রান্নার কাজ চালু রাখলেও হিমশিম খেতে হচ্ছে তাদের। যারা গ্যাস সরবরাহ করছেন তারা সিন্ডিকেট করে জিম্মি করে রেখেছেন বলে দাবি তাদের। কালকে তুই আমরা মনে করেন 1350 টাকা করে কিনছি, কিন্তু আজকে হঠাৎ করে বন্ধ করে দিছি, যার কারণে আমাদের দেখা গেছে একটা স্ট্যান্ড বন্ধ করে দিতে হইতেছে। তো এর জন্য আমাদের অনেক প্রবলেম হইতেছে, মানে ঠিক মতো সার্ভিস দিতে পারতাছি না। গ্যাসের দাম বাড়তে বাড়তে লাকি কিনতে গেলে লাকি দামও বাড়তে, আগে লাকি কিনতে 300 টাকা মন, লাকি হচ্ছে 600 টাকা মন। কারণ বাজার ঘুরে দেখা যায় ডিলারদের দোকান বন্ধ রাখা হয়েছে। তবে দোকান বন্ধ থাকলেও সামনে দেখা মিলে কয়েকজন কর্মকর্তাদের। সরকার একটা রেট দিতেছে, কোম্পানি আরেকটা রেট দিতেছে। এই দুই দিকের রেট দেয়া ডিলার আপনার বিক্রি করে আপনার ক্ষতিগ্রস্তের মুখে পড়তেছে। মোবাইল কোর্ট আইসা এই রেট দেখলে আপনি এই রেটে বিক্রি কেন করেন জরিমানা করতেছে। জরিমানার যেহেতু টাকা না গুনতে হয় সেজন্য ডিলার দোকান বন্ধ রাখছে। সমাধানের জন্য আন্দোলন আজকে ডাক দিছে, এই জন্য বন্ধ রাখছে। কোম্পানি আর সরকার মিলে যদি একটা সমতার রেট দেয়, মানে এমন একটা রেট দেবে যে এটাতে ডিলারের লস না হয়। বর্তমানে মাল বেচে ডিলারদের লস হইতে আছে। এদিকে সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদের সঙ্গে জরুরি বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন ব্যবসায়ীরা। তবে তারা এলজিপি গ্যাসের 12 কেজি সিলিন্ডারের দাম 1500 টাকা নির্ধারণ ও ভোক্তা অধিকারের অভিযান বন্ধের নিশ্চয়তা চান। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দেশে অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে নতুন মাত্রায় যোগ হয়েছে 136টি ওষুধ। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। ডক্টর সাইদুর রহমান বলেন, নতুন তালিকাভুক্ত ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ হবে এবং এই সরকারের সময়েই এটির বাস্তবায়ন হবে। তিনি আরও বলেন, ক্যান্সার চিকিৎসা ওষুধ এই তালিকাতে নেই, তবে হাইপারটেনশন, ডায়াবেটিস সহ বাকিগুলো রয়েছে। দেশে ওষুধের ওপর মূল্য নির্ধারণ না করায় তা হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল। এই কারণে সরকার সেগুলোর মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। সরকার কর্তৃক নির্ধারিত হবে এবং এই নির্ধারিত মূল্যের বাইরে যারা আছেন তাদেরকে এই মূল্যে পর্যায়ক্রমে আসতে হবে। যারা উপরে আছেন তাদেরকেও নেমে আসতে হবে। যারা নিচ থেকে যাবেন তারা ইচ্ছা করলে উপরে উঠতে পারেন অথবা থাকবেন না। অতএব এই ওষুধগুলো বাংলাদেশের সাধারণভাবে, আপনারা সবাই জানেন যে অত্যাবশ্যক ওষুধ মাত্রই এটা বাই ডেফিনেশন এটা শতকরা 80% মানুষের সকল রোগ ব্যাধির চিকিৎসার জন্য যথেষ্ট। অতএব এই ওষুধগুলোর উপর মূল্য নিয়ন্ত্রণ সরাসরিভাবে বাংলাদেশের শতকরা 80% মানুষের চিকিৎসা প্রাপ্যতার উপরে আসলে এবং ওষুধের প্রাপ্যতার উপরে প্রভাব। সারা দেশে বেড়েছে শীতের দাপট, কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 7 ডিগ্রি সেলসিয়াস। দেশের 24 জেলায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বেলা বৃদ্ধির সাথে সাথে কোথাও কোথাও সূর্য উঁকি দিলেও উত্তাপ মিলছে না। এতে ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত রংপুর সহ পুরো উত্তরাঞ্চলের জনজীবন। তাপমাত্রা নেমেছে 9 থেকে 10 ডিগ্রি। এতে করে চরম বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষরা। শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীদের ভিড় হাসপাতালগুলোতে। শীত যত বাড়ছে ততই প্রয়োজন মানবিক সহায়তা। বিত্তবানদের উষ্ণ হাত শীতার্তদের জন্য এখন সবচেয়ে বড় ভরসা।
প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে রংপুর বিভাগ। সকাল হলেও মিলছে না কাঙ্ক্ষিত সূর্যের দেখা। শীতের সঙ্গে হিমেল বাতাস পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষরা। আমাদের রংপুরে অনেক ঠান্ডা, শীত খুব, কুয়াশা খুব। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা রোগ ব্যাধিতে জর্জরিত হতেছি। উত্তরবঙ্গে শীতটা বেশি হচ্ছে, আমরা ঠান্ডাতে খুব ভুগতেছি, বেড়াইতে পারছি না। এখন যে কাজ করতেছি খুব কঠিন অবস্থায়। এদিকে শীত বাড়ার সাথে সাথে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। রংপুর মেডিকেল কলেজ, হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর আউটডোরে প্রতিদিনই ভিড় করছেন শত শত রোগী। বিশেষ করে শিশুরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালগুলোতে। নিউমোনিয়া, ঠান্ডা, শ্বাসকষ্টের সমস্যা, যে বাচ্চার কাশি, পেটের বিষ, ঠান্ডাজনিত সমস্যার কারণে আমরা মেডিকেলে আসছি। ঠান্ডা, সর্দি, কাশ এর তখন আমরা বাচ্চাকে এখানে নিয়ে আসছি। গতকালকে নীলফামারী থেকে আসছি, ঠান্ডা লাগার কারণে পেটে ব্যথা শুরু হয়ে গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন, এই শীতে রোগীর বাড়তি চাপ রয়েছে। হাসপাতালে 3 গুণ রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। গত 3 সপ্তাহে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে অন্তত 16 জন রোগী মারা গেছেন। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়াতে গত কয়েক সপ্তাহ যাবৎ রংপুর মেডিকেল হসপিটাল আউটডোরে এবং ইনডোরে ওই বিভাগে শিশু এবং বিশেষ করে বয়স্কদের রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমাদের যে ধারণ ক্ষমতা তার চেয়ে প্রায় 3 গুণ রোগী এখন ভর্তি হয়েছে। শীতের কষ্ট লাঘবে সামর্থ্যবানদের একটি উষ্ণ উদ্যোগই বদলে দিতে পারে শীতার্ত মানুষের জীবন। এখনই সময় শীতার্তদের পাশে দাঁড়ানোর। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। দিন যতই অতিবাহিত হচ্ছে ততই 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে ভিড় বাড়ছে মানুষের। অশ্রু আর ভালোবাসায় প্রিয় নেত্রীকে স্মরণ করতে ছুটে আসছেন ঐতিহাসিক জিয়া উদ্যানের সমাহিত খালেদা জিয়ার সমাধিস্থলে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ, এমনকি অভিভাবকের হাত ধরে নতুন প্রজন্মও ভিড় করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে। এদিকে শুক্রবার খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন যশোর নবনির্বাচিত প্রতিনিধিরা। আরো জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম, যিনি দেশ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে গেছেন 4 দশকেরও বেশি সময় ধরে। এদেশের রাজনীতিতে বিরল উদাহরণ হয়ে থাকা দেশমাতা বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে জাতি হারিয়েছে একজন দৃঢ়চেতা আপসী নেত্রীকে। আর তাই শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষ তবুও ছুটে আসছেন মহান এই দুই নেতার সমাধিস্থলে, যেখানে বাংলাদেশের অবিসংবাদিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনায় কোরআন তেলাওয়াতে পুরো জিয়া উদ্যান হয়ে ওঠে পবিত্র স্থলে। এদিন প্রিয় নেত্রীর কবর জিয়ারত করতে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যশোর নবনির্বাচিত কমিটি। আমরা নির্বাচিত হওয়ার পরে আমরা চিন্তা করেছি যে আমাদের কর্তব্য হলো তার কবর জিয়ারত করা। তিনি যদি জীবিত থাকতেন তাহলে আমাদের জন্য আজকের দিনটা আরো আনন্দের হতেন। শুধু তাই নয়, মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাতে সমাধিস্থলে ভিড় করছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি প্রবাসীরাও। হৃদয়ের অন্তঃস্থল থেকে যে ক্ষরণ, আমাদের সেই ক্ষরণের থেকে আমরা অনুভূতি, সেই ভালোবাসা থেকে আমরা এখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসছি। আমাদের হৃদয়ের তাড়নায় আসছি, কেননা দেশনেত্রী বেগম খালেদা জি আমাদের হৃদয়ের মাঝে আছে। ওনার মতো মহিষী নারী আমার মনে হয় না আরো কয়েক যুগও বাংলাদেশে জন্ম নিবেন কিনা। অন্যদিকে খালেদা জিয়ার দেশপ্রেম ও সংগ্রামী জীবন আদর্শের সাথে পরিচিত হতে সমাধিস্থলে শিশু কিশোররাও আসে অভিভাবকের হাত ধরে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তার কবর জিয়ারত করে আমার খুব ভালো লাগছে এবং আমি খুব গর্ববোধ অনুভব করছি। আমি কিসের কাছ থেকে এসেছি খালেদা জিয়ার কবর দেখতে, আর আমার খালেদা জিয়ার কথাতে অনেক কিছু জানার বাকি আছে। আমি খালেদা জিয়াকে অনেক ভালো লাগে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের জন্য বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, সেটি ভবিষ্যৎ প্রজন্মকে জানানো প্রয়োজন বলে মনে করেন অনেকেই। সে দেশপ্রেমী একজন নেত্রী ছিলেন, এই ধারণাটা আমরা জানি, ছোট ছোট বাচ্চারা জানে না। এই জন্য তাদেরকে সাথে নিয়ে আসছি, যাতে বাচ্চারা ধারণা করতে পারে যে তিনি কেমন নেত্রী ছিলেন, তার জনপ্রিয়তা কত। নতুন প্রজন্ম ওনার যে আদর্শ, এটাকে বুকে ধারণ করে আগামী দিনে এগিয়ে যাবে। তারা জানান, ক্ষমতা, সুবিধা কিংবা ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতাই ছিল তার জীবনের প্রধান প্রেরণা। যিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা দমন পীড়ন
কারাবরণ এমনকি ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি কখনোই হাঁটেননি প্রতিশোধ পরায়ণতার পথে, বরং আহ্বান জানিয়েছেন শান্তি ও সহিংসলতার। আর তাই তো সংগ্রাম, সাহস ও দেশপ্রেমের স্মৃতিতে খালেদা জিয়া এইভাবেই হয়ে থাকবেন জনজীবনে জীবিত। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। শুরুর দিকে জড়তা কাটিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ এখন দর্শনার্থী ও ক্রেতায় পূর্ণ। তীব্র শীত সত্ত্বেও আজ সূর্যের দেখা মেলায় বিকেল থেকে দর্শনার্থীদের আনাগোনায় মুখর নারায়ণগঞ্জের পূর্বাচল। মূলত বৃহস্পতিবার থেকেই কেনাবেচা শুরু হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রতিনিধি মকবুল হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবের রহমান। শীতের তীব্রতা কিছুটা কমতেই কুড়িল পূর্বাচল সড়ক দিয়ে মানুষের স্রোত আছড়ে পড়ে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। মেলার ষষ্ঠ দিন আজ দেখা গেল ভিন্ন এক চিত্র। দর্শনার্থী নয়, আজ মেলায় প্রকৃত ক্রেতাদের ভিড়ই ছিল চোখে পড়ার মতো। ব্যবসায়ীরা জানান প্রথম 5 দিন মানুষ কেবল পণ্য দেখেছে, কিন্তু আজ মেলার ষষ্ঠ দিনে এসে গৃহস্থলী পণ্য, শীতের কাপড় ও প্রসাধনী সামগ্রীর বিক্রি বেড়েছে কয়েক গুণ। অনেক নামী ব্র্যান্ড আজ থেকেই তাদের বিশেষ ছাড়ের পরিধি বাড়িয়েছে। জুতো নিয়েছি, তারপরে মানে যা যাই নিয়েছি রিজনেবল প্রাইসে লাগলো। আগের তুলনায় এবার মনে হচ্ছে আরো বেশি সুন্দর, সবকিছু ভালো লাগতেছে। এবারকার অনেক ভালো হয়েছে এখানকার পরিবেশ। এখনো কেনাকাটা করি নাই, করব। তুরস্ক, ভারত ও ইরানের প্যাভিলিয়নগুলোতে বিদেশি কার্পেট ও গয়নার আকর্ষণে ভিড় করছেন নারী ক্রেতারা। স্টলগুলোতেও এবার কর্পোরেট ক্রেতাদের আনাগোনা ছিল লক্ষণীয়। যদিও ক্রেতাদের পণ্যের উচ্চ মূল্য নিয়ে কারো কারো অভিযোগ রয়েছে, তবে মানের দিক থেকে এবারের মেলাকে এগিয়ে রাখছেন ক্রেতারা। অপরদিকে শীত একটু কমলে বেচাকেনা বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ভালো হইতেছে, প্রথম 2 দিন একটু কম, এখন তো মোটামুটি আসতেছে লোকজন। আশা করি ইনশাল্লাহ ভালো হবে। শুক্র শনি 2 দিন আশা করি এই কদিন হচ্ছে ভালো হবে। এই আশায় আমরা দোকান সুন্দর করে ডিসপ্লে করতে আসি, মালটা উড়াইতে আসি। এই 2টা দিন আপনার ছুটির দিন, সরকারি ছুটির দিন, এবং টিএস অফিস আদালতে এই সময়টা বন্ধ থাকে। তো সেটাতে আমরা আশা করি কালকে থেকে আমরা একটা ভালো রেজাল্ট টিএস আরও ইনশাল্লাহ পজিটিভ টিএস পাওয়া শুরু করবো। 20-25 দিন রয়েছে, আমরা আশাবাদী যে আমাদের মেলা জমজমাট হলে আমাদের বেচাকেনা ভালো হবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।